দীর্ঘদিন পর শান্তিনিকেতনের মাটিতে পা রাখলো এলিজাবেথ। ধুলোর আস্তরণে ঢাকা পড়েছে আসবাবপত্র। থমকে আছে প্রতিটি কোণ। নিষ্প্রিয় দৃষ্টিতে এলিজাবেথ চেয়ে রইল সেই বাড়িটার দিকে, যেখানে একসময় থালা বাসনের টুনটান শব্দে মুখরিত ছিল প্রতিটি প্রহর। আজ নিঃশব্দ, নির্জন। অথচ এই দেয়ালের ফাঁকে একদিন মানুষের কোলাহলেই দুলে উঠত আকাশ। ইকবাল সাহেবের মৃত্যুর সংবাদ এলিজাবেথের এখনো অজানা। সে জানে অনেক উচ্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে তাকে। হাসপাতাল থেকে সোজা চাচার বাড়িতে এসেছে এলিজাবেথ। সন্ধ্যার আবছা আলোয় নিঃশব্দে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। স্টিলের হাঁড়ি ঘুরিতে ঝং ধরে গেছে। এক কোণে চোখে পড়ল দুধের পাত্রে। দুধ শুকিয়ে গিয়ে পাত্রের সাথে লেপ্টে আছে কঠিন আবরণ। পাশে অবহেলায় পড়ে থাকা ছোট্ট একটা শিশি দৃষ্টি আঁকড়ে ধরল। নিঃশ্বাস আটকে এলিজাবেথ কাঁপা কাঁপা হাতে শিশিটা তুলে নিল। ঠিক তখনই ভূপাতিত নির্ভরতা চূর্ণ করে এক বিকট শব্দ কানে আসতে লাগলো। মনে হলো যেন বাড়ির ছাদে কেউ উল্টে দিচ্ছে। আতঙ্কে ছুটে গেল এলিজাবেথের বাইরে। দেখতে পেল রিচার্ডের গার্ডরা শান্তিনিকেতনের বুক চিরে বুলডোজার চালাচ্ছে। মাটি কাঁপছে, দেয়াল ভাঙছে, স্মৃতি ধূলিসাৎ হচ্ছে। এলিজাবেথ ছুটে গেল তাদের দিকে। কি করছেন এগুলো? কে এই সাহস দিয়েছে আপনাদের? একজন গার্ড মাথা নত করে চোখ না তুলে পড়ল। সরি ম্যাম, বসের আদেশ। ক্রোধের চিবুক শক্ত হয়ে উঠল এলিজাবেথের। সে স্পষ্টতেই বুঝতে পারে রিচার্ড কেন এমন করছে। ম্যানশন ছেড়ে এসে শেষ আশ্রয় হিসেবে এইটুকু জমি আঁকড়ে ধরতে চেয়েছিল এলিজাবেথ। এখন সেটাও কেড়ে নিচ্ছে লোকটা। চোট কাঁপছে রাগে, শিরা টনটন করছে। তখনই কানে এলো হৃদয় বিদারক আহাজারি শব্দ। সামনে তাকিয়ে দেখলো আশেপাশে সব বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। কালো পোশাকের গার্ডরা মানুষদের জিম্মি করে রেখেছে। নিজেদের মাথার উপর থেকে ছাদ খসে পড়ায় বিলাপ আর কান্নায় ফেটে পড়েছে সবাই। শান্তিনিকেতনের আকাশ যেন আজকে বলি আর্তনাদ। এলিজাবেথ ছুটে যেতেই কয়েকজন হিংস্র ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়লো তার উপর। কথা ধারালো তীরে বিদ্ধ করতে লাগলো ওকে। নষ্টর জাত, তুই আবার ফিরেছিস? সর্বনাশী তুই! আপনারা এসব কি বলছেন? গলার স্বর কাঁপে এলিজাবেথের। মধ্যবয়সী এক নারী কুৎসিত ভঙ্গিতে বলল, কিনে নিয়ে গিয়েছিল তো রক্ষিতা হিসেবে। এক জানোয়ারের সাথে রাত কাটিয়ে পেটে অবৈধ বাচ্চা ধরেছিলি, সেটাও হারালি। এখন আবার আমাদের ঘর ছাড়া করবি? নিজের বাপ মা, নিজের সন্তান শেষ করে তোর মন ভরেনি অপয়া? চোখ ঝাপসা হয়ে এলো এলিজাবেথের। থরথর কণ্ঠে বলল, আমি কি করেছি? আপনারা এমন বলছেন কেন? মাইয়ার জাত, তোর জন্যই আজ আমরা পথে বসছি। তোর ভাতার এসে আমাদের বাড়ি ভাঙছে। একজন খেপে গিয়ে তেড়ে আসতে চাইলে সাথে সাথে এক গার্ড তার পায়ে গুলি চালালো। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়লো চারিপাশে। কান্না চিৎকারে আকাশ ফাটতে লাগলো। এলিজাবেথ দু হাত দিয়ে কান চেপে ধরে আতঙ্কে। তার বুঝতে আসছে না কেন রিচার্ড এদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিতে চাইছে। দেখুন, আপনারা শান্ত হন। আমি জানি না উনি কেন এসব করছেন। আমি কথা বলবো ওনার সাথে। দয়া করে শান্ত হন। এলিজাবেথের কথায় আহত মহিলা আরো ক্ষিপ্ত হয়ে উঠল। চোখ জ্বলতে লাগলো প্রতিশোধের আগুন। গালি ছুঁড়ে পড়ল, তোর অভিশাপ পড়েছে সবার ওপর। তুই কাল নাগিনী, সর্বনাশী। আমার স্বামীর ভিটে আজ তোর জন্য মাটি ঢেকে গেল। তোকে আমি ছাড়বো না। বলে পাশের একটা ময়লা পানির বালতি তুলে এলিজাবেথের দিকে ছুঁড়ে দিল। পানি গড়িয়ে পড়লো এলিজাবেথের শরীরে। জল, কাদা আর অপমান মিশে গেল গায়ে। গার্ড সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মহিলার মাথায় বন্দুক চেপে ধরল। এলিজাবেথ নিঃশব্দে দাঁড়িয়ে রইল ভেজা শরীরে। আহত দৃষ্টিতে তাকিয়ে রইল চারিপাশে দিকে। সবাই হিংস্র বিদ্বেষে পোড়া চোখে তাকিয়ে আছে তার দিকে, যেন সেই অনন্তকাল ধরে তাদের সকল দুর্ভাগ্যের উৎস। এমত অবস্থায় আহত মহিলার ছেলে ছুটে দূর থেকে সবই দেখছিল সে। মায়ের পায়ের রক্ত দেখে মাথায় আগুন জ্বলে উঠল। দৌড়ে গিয়ে একটানা রড তুলে ধরল। এলিজাবেথের মাথায় আঘাত করার ঠিক তখনই একটা ছায়া এসে দাঁড়ালো এলিজাবেথের সামনে। এলিজাবেথ ভয়ে চোখ মুখ কুঁচকে রেখেছিল। গালে উষ্ণ কিছু ঝরে পড়তেই ধীরে চোখ মেলে তাকালো, দেখে রিচার্ড দাঁড়িয়ে আছে তার সামনেই, রক্ষ বচকের মতন। এক হাতে
তুলে এলিজাবেথের মাথা আড়াল করে রেখেছে। রডের তীক্ষ্ণ অংশ গিয়ে বিঁধেছে রিচার্ডের হাতে। রক্ত ঝরছে টকবগিয়ে। রিচার্ডের সমুদ্র নীল চোখ যেন অগ্নিশিখা ছুটে বেড়াচ্ছে, দৃষ্টিতে ঝলসে দিচ্ছে চারিদিক। এলিজাবেথ ছলছলে চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রিচার্ডের দিকে, আকাশ ভাঙা বিস্ময়ে, দুর্বোধ্য আবেগে। রিচার্ড এলিজাবেথকে আড়াল করে ধীরে পিছন খোল। ইতিমধ্যেই সেই ছেলেটা লুটিয়ে পড়েছে রিচার্ডের গার্ডের পায়ের নিচে। রিচার্ড এক ঝলক তাকালো নিজের রক্তাক্ত হাতের দিকে। হঠাৎ রিচার্ডের আকাশ পিতারি গর্জনে কেঁপে উঠল চারপাশ। লোকা, মাল দে। লুকাস কোনো বাক্য না খরচ করে কোটের ভেতর থেকে এক বোতল অ্যালকোহল এগিয়ে দিল। রিচার্ড সেটা নিয়ে সরাসরি হাতের ক্ষতর উপরে ঠেলে দিল। এলিজাবেথ শিউরে উঠছে, রিচার্ডের হাত আঁকড়ে ধরল। এতক্ষণে পুরো দৃশ্যটাই রিচার্ডের আয়ত্তের নিয়ে যায়। চারিদিকে নেমে এলো ভারী নিঃশ্বাসের দমবন্ধ নৈশব্দ। সবাই শঙ্কিত দৃষ্টিতে জমে রইল। রিচার্ড আবারও গর্জে উঠল। ন্যাসো দৌড়ে গিয়ে বুলডোজারের পাশে সাদা কাপড়ে ঢাকা টেবিলের উপর থেকে কাপড় সরাতে উন্মোচিত হলো অস্ত্রের সম্ভার, ধাতুর নিকষ চকচকানি। ন্যাসর রিচার্ডের পছন্দের শটগানটি তুলে আনলো। রিচার্ড গিবা বাঁকিয়ে রক্তাক্ত চোখে একবার এলিজাবেথের দিকে তাকালো, তারপর হাত ছাড়িয়ে নিল। রিচার্ড এগিয়ে গেল ছেলেটার সামনে। মাথায় আগুন বর্ষিত হচ্ছিল না, বরং চোখে জ্বলছিল নিঃশব্দ প্রতিশোধের দাবানল। গলা নিচু অথচ ভেদ। আমার স্ত্রীর দিকে বাড়ানো প্রতিটা আঙুলের রগ আমি গুনে গুনে ছিঁড়ে নেব, একটি রগও ছাড়ব না। ঠোঁট পেরিয়ে বেরোনো প্রতিটা শব্দের মূল্য আমি তার জিভ টেনে আদায় করব। খোদার কসম আমি করব। বাক্য বাতাসে মিলিয়ে যাওয়ার আগে গুলির ঝাঁজ ছুটে বেরোলো মস্তিষ্ক ছিন্ন ভিন্ন করে। ছেলেটার মাথা মূর্তি উড়ে গেল, চারপাশ স্তব্ধ। কেবল ভেসে আসছিল সন্তানের চোখে ভাঙা এক মায়ের বুক চিরে ওঠা আহাজারি। এলিজাবেথ ছুটতে গিয়ে রিচার্ডের হাত থেকে শটগানটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। কিছু বলার আগে রিচার্ড বজ্র গর্জনের মতন ঝাঁপিয়ে ওর চুলের মুঠি ধরে কাছে টেনে নিল, কণ্ঠে স্ফুলিঙ্গ ঝরা হুঙ্কার। চুপ, একদম চুপ। অতঃপর রিচার্ড চোখ ঘুরিয়ে তাকালো চারপাশের আতঙ্কিত ভীরুর দিকে। আত্মচিৎকারে আকাশ বিদীর্ণ করল। সন্তান হারানোর কষ্ট এমনই হয়, আমিও টের পেয়েছিলাম। সেদিন তোরা কেউ একজনও আমার দিকে সাহায্যের হাত বাড়াসনি। দেখছিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা, কিভাবে ছোট্ট একটা ফুল ঝরে যাচ্ছিল। জানোয়ারের বাচ্চারা, তোমাদের মধ্যে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসতো, তাহলে আজ আমার সন্তান এই দুনিয়ায় থাকতো। চারপাশে নেমে এলো জমাট বাঁধা স্তব্ধতা। সকলে পাথর চোখে দাঁড়িয়ে এলিজাবেথকে বিস্ময় স্থবির রিচার্ডের দিকে তাকিয়ে। লোকটা চোখের শিরা ফেটে বেরোচ্ছে, এখনো সন্তানের শোকে লেলিহান ক্ষত। গলা আরো গভীর করে রিচার্ড চিৎকার করল। কে বলেছে আমার ওয়াইফ এতিম? অপয়া, তার স্বামী এখনো বেঁচে আছে। যে নারীর স্বামী জীবিত সে কখনো এতিম হতে পারে না। শুনে রাখ, শি ইজ দ্য কুইন অফ ড্রাগন গ্রুপ। একটা ইশারায় পুরো সাম্রাজ্য তার পায়ের নিচে আসবে। এই রিচার্ড কায়নাতো তার জান দিতেও রাজি, শুধু তার একবার চাওয়ায়। রিচার্ড ঘুরে দাঁড়ালো, নিচের গা থেকে কোট খুলে এলিজাবেথের ভেজা কাঁপতে থাকা শরীর ছেঁকে দিল। চারপাশে চোখের জল, অসহায় নিঃশ্বাস। সবাই সামনে রিচার্ড এগিয়ে এলিজাবেথের কপালে দীর্ঘ চুমু খেল, গলায় বজ্র নামিয়ে বলল, সে কারো রক্ষিতা না, সে আমার দুনিয়া। একজন গার্ড নীরবে এগিয়ে এলো, হাতে একটি চেয়ার আর স্বর্ণখচিত পানি ভরা বালতি। রিচার্ড সন্তর্পণে এলিজাবেথকে চেয়ারে বসালো, নিজেও হাঁটু গেড়ে বসলো ওর সামনে। এলিজাবেথ স্তব্ধ বিস্মিত চোখে তাকিয়ে থাকলো অজানা রিচার্ডের দিকে। রিচার্ড নত হয়ে এলিজাবেথের পা দুটো নিজ হাতে তুলে স্বর্ণ পানিতে চোবালো, অতঃপর উঠে দাঁড়িয়ে সেই পানি ভরা মুষ্টি ছুঁড়ে দিল সামনে দাঁড়ানো ভীরুর দিকে। জলরাশি ঝরে পড়লো সকলের গায়ে। এটাই তার যোগ্যতা। চারিদিকে স্তব্ধ, নিঃশ্বাস বন্ধ, হতচকিত দৃষ্টি। ন্যাসো আর লুকাস একগুঁয়ে দৃষ্টিতে দেখলো এই অনুপম দৃশ্য। রিচার্ড এগিয়ে এলিজাবেথকে উঠিয়ে ধরল, গাড়ির দিকে যেতে চাইলে এলিজাবেথ নিরুপায় সায় দিল। হঠাৎ থামলো রিচার্ড, পিছন ঘুরে চোখ শক্ত করে চিবিয়ে বলল, বউকে বেশি উঠতে দেওয়া কাপুরুষের লক্ষণ।
রিচার্ড কায়নাত জানে তার খাঁচার পাখিকে ঠিক কতটা স্বাধীনতা দেওয়া দরকার। তুই নিজের সীমা পেরিয়ে গিয়েছিস, এখন তোকে ফের খাঁচায় ফিরিয়ে আনার পালা। কথা শেষ হতে এক টানে কাঁধে তুলে নিল এলিজাবেথকে। হনহনিয়ে হাঁটা দিল গাড়ির দিকে। ন্যাসো পিছু নিল। লুকাস ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে দিল। পেছনে পড়ে রইল সন্তানের শোকে বিদীর্ণ হাহাকার আর আশ্রয় হারানো অস্পষ্ট কান্না। আনমনে বসে থাকা মিস প্রিমার কানের কাছে ছেলের কণ্ঠস্বর বাজল ধাক্কার মতন। কি করে বুঝাবে এই নিষ্পাপ শিশুকে যে তার বাবা? আনা মেয়েদের নিয়ে ভেতরে চলছে বিকৃত ফুর্তির আসর। একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেকে কোলে তুলে নিলেন তিনি। নীরবে গেমিং সেটের সামনে বসিয়ে কানে হেডফোন পরিয়ে নিচে নেমে এলেন মিস প্রিমা। ঠিক তখনই দোতলার গমগমে ঘরে প্রবেশ করলো একদল কালো পোশাকধারী পুরুষ। মূর্তি তারা ঘিরে ফেললো পুরো বাড়ি। দুপাশে সরে দাঁড়িয়ে মাঝখানে তৈরি করলো সেই পথ বেয়ে এগিয়ে এলেন তিনজন, রিচার্ড, ন্যাসো আর লুকাস। মিস প্রিমা আটকে উঠলেন। রিচার্ডের শীতল দৃষ্টি ঘুরল চারিপাশে, ঝলকে ঝলকে জরিপ করলো প্রতিটি কোণ। চোখের ইশারায় আদেশ দিল গার্ডদের। গার্ডরা ভেতর থেকে টেনে আনলো তথ্যমন্ত্রী নাসির মোড়লকে ও তার সঙ্গিনীকে। দুজনই অর্ধনগ্ন। মেয়েটির ক্লান্ত ক্ষত বিক্ষিপ্ত শরীরে স্পষ্ট ছিল নোংরামির ছাপ। স্বামীর আদরের চিহ্ন অন্য মেয়ের শরীরে দেখে মিস প্রিমার চোখ থেকে নীরবে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রিচার্ড তা লক্ষ্য করলো। নির্বিকার ইশারায় আদেশ দিতেই গার্ডরা মেয়েটিকে গুলি করে নিস্তব্ধ করল। গর্জে উঠল নাসির মোড়ল। কুত্তার বাচ্চা, কে তুই? তোর বাপ। রিচার্ডের বজ্র কঞ্চ ছিন্ন করলো চারপাশ। লুকাস এগিয়ে গিয়ে পাকড়াও করলো নাসির মোড়লের গলা হিচড়ে টেনে নিতে থাকলো বাইরে অপেক্ষামান গাড়ির দিকে। চোখের সামনে স্বামীকে অপমানিত বন্দী হতে দেখেও মিস প্রিমার অন্তর কাঁপল না। এই সংসারে কোনোদিনই শান্তি পাননি তিনি। প্রতারণা, অত্যাচার আর অবহেলার পারতে পারতে দগ্ধ হয়েছে সারা জীবন। আজ হৃদয় নেমেছে এক নির্মম প্রশান্তি। রিচার্ড এগিয়ে এলেন তার সামনে। ঠিক তখনই ছুটে এলো ছোট্ট ছেলেটি। এসেই মায়ের কোমর জড়িয়ে ধরল। মিস প্রিমা ছেলেকে বুকে চেপে ধরে চোখ বুঝলেন। ঝরে পড়ল নীরব অস্ত্র। রিচার্ডের কণ্ঠ নেমে এলো গম্ভীরতায় ঢাকা আশ্বাস হয়ে। আজ থেকে আপনাদের দায়িত্ব আমি নিলাম। ফরগেট অ্যাবাউট হিম। বল। বলে হনহনিয়ে চলে গেল রিচার্ড। পেছনে রইল এক নিঃশব্দ ও নিঃশ্বাস ফেলা মুক্তি। মেঘনা নদীর বুকের গভীরে জলরাশির বুকে বিক্ত আকারে দাঁড়িয়ে আছে কয়েকটি জাহাজ। মাঝখানে আটকে রাখা হয়েছে একটি পর্যটকবাহী জাহাজ। জাহাজের আলোক ছায় নদীর জল ঝলমল করছে। নিস্তব্ধতার মধ্যেই বিদ্যুৎ খেলে যায় যেন। ডেকে ডেকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে নাসির মোড়ল। সামনে দাঁড়িয়ে রিচার্ড বরাবরের মতোই। দুপাশে তার অচলিত দুই রক্ষবাচক ন্যাসো আর লুকাস। তাদের ওভারকোট হাওয়ায় সশব্দে উড়ছে। চারিদিক জুড়ে গার্ডদের হাতে প্রশস্ত আঁচড়ানো অস্ত্র, ক্লান্তিহীন আর নির্ভুল। রিচার্ডের বজ্রকঞ্চ ভেদ করলো নীরবতা। হাসপাতালের বিস্ফোরণের নির্দেশ তোকে কে দিয়েছে? বাতাসের প্রতিধ্বনি হলো সেই শব্দ। মাঝনদীর নির্জনতায় তীব্র প্রতাপ নিয়ে নাসির মোড়লের শরীর থেকে চুপচাপ করে পড়ছে রক্ত। এবার আর দেরি করলো না সে। ক্লান্ত ক্ষীণ স্বরে গোঙাতে গোঙাতে বলল, তাকবীরের দেওয়ানির বডিগার্ড রিয়ানের কোথায়? রিচার্ডের চিবুক মুহূর্তে শক্ত হয়ে উঠল। আজ সকালেই খবর এসেছে রেয়ান কারাগার থেকে পালিয়েছে। রিচার্ড আর সময় নষ্ট করলো না। শিকারের মতো নিখুঁতভাবে হাঁটু গেড়ে বসে পড়ল নাসির মোড়লের সামনে। দৃষ্টি বিদ্ধ করে প্রশ্ন করল, মিস এলিসা কোথায়? নাসির মোড়ল যন্ত্রণা ছটফট করতে লাগলো। তবুও বরাবরের মতোই অসহায় স্বরে একই কথা। আমি জানি না, ওই মনস্টার জানে সব কিছু। তার আস্তানায় নেই, কোথাও নেই। সব জায়গায় খুঁজেছি আমি। বল, কোথায় লুকিয়ে রেখেছিস তোরা? বলল রিচার্ডের বজ্র নিনাদে কেঁপে উঠল নাসির মোড়ল। কাপা কঞ্চে আমতা আমতা করে বলল, সত্যি আমি কিছু জানি না। এক মুহূর্ত দেরি করলো না লুকাস। ছুট্টি গিয়ে পা দিয়ে পিছে তোল নাসির মোড়লের লিঙ্গ। আকাশ কেঁপে উঠল নাসির মোড়লের বিভীষিকাময় আত্মচিৎকারে। গডরা নিঃশব্দে এগিয়ে এলেও তার আত্মার স্থায়ী প্রশান্তির আয়োজনে সম্পূর্ণ করতে। রিচার্ড ধীরে দাঁড়ালো। তীক্ষ্ণ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো
তাকিয়ে থাকলো, দেখলো কিভাবে গার্ডসরা নাসির মোড়লকে গুজে দিচ্ছে একটা ড্রামের ভেতর, কিভাবে পুরো সিমেন্টের স্তর ঢালা হচ্ছে, ড্রামের মুখ কিভাবে বন্ধ করছে নাসির মোড়ল, কিভাবে ছটফট করছে শ্বাসরুদ্ধ যন্ত্রণা মৃত্যুর প্রত্যক্ষ মুখোমুখি হয়ে। শেষ মুহূর্তে ড্রামের অন্ধকার থেকে ভেসে এলো দুটি খণ্ডিত শব্দ, ফাদ। কিন্তু তার আগেই ঢেলে দেওয়া হলো আরেক স্তর সিমেন্ট। সব শব্দ, সব চিৎকার নেমে গেল স্থায়ী নীরবতায়। তারপর 90 কেজির লুকাস একাই 200 কেজির সিমেন্ট ভর্তি ড্রামটা তুলল কাঁধে, নিস্তব্ধ জলরাশিতে ঠাস করে ফেলে দিল নিচে। মেঘনার গভীরে ডুব দিল পাপ নিরুদ্দেশ চিরতরে। নিশুতি রাত, খোলা আকাশের নিচে ঝিম ধরা নৈশব্দ। টেরেসের এক করে লতানো গাছে মোড়ানো দোলনার পাশাপাশি বসে আছে ইব্রাত আর এলিজাবেথ। কোথায় যেন গেছে খুবই বিক্ষিপ্ত ভঙ্গিতে, এখনো ফেরেনি। এক সময় ইব্রাতের কণ্ঠ ভেসে এলো তীক্ষ্ণ সুর। তুই কি সত্যি ভাইয়াকে ডিভোর্স দিতি এলিজাবেথ? এলিজাবেথ আকাশের দিকে তাকিয়ে থাকলো, মুখের কোণে ফিচেল হাসে খেলে গেল, বলল, এই লোককে ডিভোর্স দেয়া আমার মতো সাধারণ মেয়ের পক্ষে সম্ভব কখনো? ইব্রাতের শ্রুতায় মধ্যভাগ দ্বিখণ্ডিত হলো, গভীর কৌতূহল ফুটে উঠল চোখে। এলিজাবেথ পা নামিয়ে সোজা হয়ে বসল। একটা কাহিনী শুনি। ইব্রাত তড়িঘড়ি মাথা নাড়ল, চোখ দুটোতে অনাবিল কৌতূহল ঝলমল করছে। এলিজাবেথ হালকা তুষ্টির হাসি ছড়িয়ে বলতে শুরু করলো সেদিনের গল্প। সেদিন হঠাৎ কোনো এক কারণে তাদের মধ্যে দুঃসহ ঝামেলা বাঁধল। কথার রেশারেশির এক পর্যায়ে এলিজাবেথের ঠোঁট ফুলে বেরিয়ে গেল সেই শব্দ, ডিভোর্স চাই। রাতটা কাটলো স্বাভাবিক, কিন্তু সকালে এলিজাবেথ চোখ মেলে দেখলো সে বন্দি, লোহা দিয়ে গড়া পাখির খাঁচার মতো এক খাঁচায়। দম আটকে এলো বুকের ভিতর। চোখ ফেরাতে দেখলো রিচার্ড আয়াসি ভঙ্গিতে কাউচের গা এড়িয়ে বসে আছে, হাতে চকচকে রিভলভার, ঠোঁটে করে বিস্তৃত পৈশাচিক হাসে, চোখ দুটো হিম শীতল অথচ জ্বলন্ত, নিস্তরঙ্গ কঞ্চে বলা। ডিভোর্স চাই? এলিজাবেথ স্তব্ধ চোখে তাকিয়েছিল রিচার্ডের দিকে। তার দৃষ্টিতে ভয় আর অভিমান গলাগুলি করছিল। এলিজাবেথের নিস্তব্ধতা সহ্য হলো না রিচার্ডের। হঠাৎই সে রিভলভার তুলে শুট করলো খাঁচার দিকে। বিকট শব্দে কেঁপে উঠল চারিপাশ। এলিজাবেথ আটকে উঠল, শিরা উপশিরা থরথর করে কেঁপে উঠল দেহ। রিচার্ড উঠে দাঁড়ালো, ঝকঝকে পায়ে এগিয়ে এলো খাঁচার কাছে, ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, দ্বিতীয়বার ডিভোর্সের নাম মুখে আনলে তোর স্থায়ী ঠিকানা হবে এই খাঁচা। শব্দটা শুনে চমকে উঠল ইব্রাত, শুষ্ক গলায় চোখ গিলে নরম সুরে বলল, তারপরও তুই আবার ডিভোর্স চেয়েছিলি কোন সাহস এলিজাবেথ? এলিজাবেথের চোখে এক টুকরো দুষ্ট হাসি ফুটে উঠল, বলল, গ্যাংস্টারের বউ, একটু সাহস না হলে চলে? আর আমি জানি ডিভোর্স সে কোনো দিন দেবে না, এটাই আমার সাহস। বলে খিলখিলিয়ে হেসে উঠল এলিজাবেথ, সাথে হেসে উঠল ইব্রাত। চারিপাশে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। ইব্রাত হঠাৎ করেই বলল, ভাইয়া তোকে খুব ভালোবাসে রে। এলিজাবেথের কণ্ঠে চৈচম্বুর আত্মবিশ্বাসে ভরা। পাগলের মতো ভালোবাসে আমাকে লোকটা। মুখ ফুটে এখনো ভালোবাসি বলেনি ঠিকই, তবু আমি বুঝি ভয়ঙ্কর সুন্দর তার ভালোবাসা। ইব্রাত চুপচাপ তাকিয়ে থাকলো, তারপর প্রশ্ন রাখলো, আর তুই? এলিজাবেথ হাসলো, চোখ দুটো দীপ্ত হলো। আমি ভয়ঙ্করভাবে আসক্ত তার প্রেমে। তাহলে এই দূরত্ব কেন? আমাদের মাঝে কোনো দূরত্ব নেই, আলাদা থেকেও আমরা একসাথে। আমরা একে অপরের মন থেকে কখনো আলাদা হইনি। লোকের চোখে দূরত্ব থাকলেও আমাদের অস্তিত্বে নেই। আমরা এখনো একই বিছানায় ঘুমাই, একই প্লেটে ভাগ করি, একসাথে ভালোবাসি। সমানে সমান। হয়তো পরিস্থিতি ভিন্ন, তাই প্রকাশও ভিন্ন, তবু আমরা আমাদের কাছে সম্পূর্ণ। অভিযোগ নেই, তবে এটুকু ঠিক, ওনাকে জ্বালাতে খুব ভালো লাগে আমার। ইব্রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু এভাবে আর কতদিন? তোর সংসার তুই সাজিয়ে নে নিজের মতো করে। এলিজাবেথের ঠোঁটের কোণ নরম হাসিতে বেঁধে ফুসল। সংসার সাজানোর আগে জীবন সাজানো জরুরি। ইব্রাত চুপ রইল। সে জানে এলিজাবেথ যেদিন থেকে জেনেছে তার মা বেঁচে আছেন, সেদিন থেকে সে ছটফট করছে মায়ের স্পর্শ পাওয়ার জন্য। ঘড়ি কাটায় তখন প্রায় 12টা। বিরক্ত হয়ে ইব্রাত ফোন করলো নাসকে। সঙ্গে সঙ্গে কল রিসিভ হলো। কয়টা বাজে? কোথায় আপনি? কোথায় আবার? তোমার মনে?
স্ফটিক অগ্নির মতন শীতল রোদে হুট করে নেমে এলো বর্ষণ। ইবরাত মিলিয়ে গেল, রক্তিম আভা ছড়িয়ে পড়লো তার গালে। 5 মিনিটের মধ্যে রুমে দেখা হচ্ছে। বলে নাসো ফোন কেটে দিল। এলিজাবেথ বোনের লাজুকতা লাবণ্য দেখে ছোট চিপে হাসল। দুজনেই কথা বলে কেটে দিল আরো কিছু মুহূর্ত। তখনই ম্যানশনের গেট দিয়ে প্রবেশ করলো পরপর 6টা গাড়ি। সবার আগে নামলো ন্যাসো, লুকাস, রিচার্ড। তিনজনই হনন করে এগিয়ে চললো ম্যানশনের ভেতরের দিকে। এলিজাবেথের দৃষ্টি আটকে গেল রিচার্ডের উপর। বহুদিন পর লোকটা ওভারকোট পরেছে। কালো ওভারকোটের নিচে যেন তার গ্যাংস্টার নামটার পূর্ণতা ঝলসে উঠেছে। তীক্ষ্ণ দৃষ্টি, চওড়া চোয়াল, ঝেউ খেলানো বুক, সুঠাম উচ্চতা, সবকিছু চুমুকের মতো টানছে এলিজাবেথকে। ইবরাত কোনোই দিয়ে গুঁতো মারল এলিজাবেথের বাহুতে। হাসি চেপে পড়ল। তোর চোখ ভরা প্রেমে এলিজাবেথ। এলিজাবেথ মৃদু হাসল, দৃষ্টি সরালো না মানুষটার থেকে। ঠোঁটের কোণে খেলা করা শব্দে বলল, ভিলেন দেখতেই যদি এত হ্যান্ডসাম হয় তাহলে মানুষ হিরোর প্রেমে পড়বে কি করে? নিঃশব্দে পায়ে ম্যানশনে ঢুকে রিচার্ড ওভারকোটে খুলে সোফার উপর ছুঁড়ে দিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই হঠাৎই একটা তোয়ালে মুখে এসে পড়ল। মুহূর্তেই মুখ আদার হয়ে গেল রিচার্ডের। তোয়ালেটা ঝাঁকিয়ে ফেলে সপাটে এগিয়ে গেল এলিজাবেথের দিকে গিয়ে দাঁড়ালো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একটু প্রশ্রয় দিয়েছি বলেই নিজেকে যা খুশি ভাবতে শুরু করেছো? মনে করো না সবাই তোমার পায়ের নিচে লুটিয়ে পড়বে। এলিজাবেথ নির্ভীক, চোখে অবিচল দৃষ্টি, ঠোঁটে তীক্ষ্ণ ক্ষীণ তাচ্ছিল্য। শুধু আপনি। রিচার্ড থমকে গেল। কথার ওজন বোঝার আগে দৃষ্টিতে ধাক্কা খেল। এলিজাবেথ 2 হাত বুকের সামনে বাঁধল, কণ্ঠেও নীরব তাগিদ। এলিজাবেথের অবাক করে দিয়ে রাগের বদলে রিচার্ডের চোখে জ্বলল অন্য আগুন। আচমকা ঝুঁকে এলিজাবেথের উন্মুক্ত কোমর আঁকড়ে ধরল, গা ঘেঁষে হিসিয়ে পড়ল। আমি চাই শুধু আপনিই আমার পায়ের নিচে থাকুন। পায়ের নিচে থাকতে রাজি আমি, যদি ধীরে ধীরে উপরে ওঠার অনুমতি পাই। এলিজাবেথ সেটে গেল দেয়ালে, তৎক্ষণাৎ ধাক্কা দিল রিচার্ডকে। বের হন, বের হন, অসভ্য লোক। রিচার্ডকে দরজার বাইরে ঠেলে দিয়ে শট করে ভেতর থেকে লক করে ঘুরিয়ে দিল এলিজাবেথ। হতভম্ব রিচার্ড দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, আরে করলামটা কি? ভেতর থেকে কড়া স্বরে এলিজাবেথের উত্তর, ভালো স্বামী কখনো এত রাতে বাড়ি ফেরে না। কথা বলতে গিয়ে চুপ করে গেল রিচার্ড। রাতের এই নীরবতায় ঝামেলা টানতে মন চাইল না। শরীরটাও ক্লান্ত, মনও ভারী। নিঃশ্বাস ফেলে পা বাড়লো সুইমিং পুলের দিকে। গিয়ে দেখলো ন্যাসো আর লুকাসও পুলের ধারে পা ডুবিয়ে সোডায় চুমুক দিচ্ছে। ন্যাসোকেও তার বউ ঘরছাড়া করেছে। সঙ্গ খুঁজতে লুকাসকেও ঘুম থেকে তুলে এনেছে। পেছনে কারো পায়ের শব্দে দুজনেই ঘাড় ফেরালো। দেখলো বিরক্ত মুখে রিচার্ড দাঁড়িয়ে আছে। ন্যাসো মুহূর্তেই বুঝে গেল গল্পটা। চতুর হাসি ছুঁয়ে মুখে বলল, কি দিন পড়লো দেখো। গ্যাংস্টার বস রিচার্ড কায়নাত, যার ভয়ে তেলাপোকা পটি করে, তাকেও নাকি বউ ঘর থেকে বের করে দিল। রিচার্ড কপাল কুঁচকাল। ওরা এখানে আছে জানলে সে কখনোই আসে না। একটু অপ্রস্তুত ভঙ্গিতেই বলল, এটা বেশি বেশি হয়ে গেল না? লুকাস লাফিয়ে উঠে বলল, একদম বাড়াবাড়ি বস, আপনাদের সাথে এসব মানায়? রিচার্ডের ভ্রু যুগল ফুলে উঠল, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, বউ হবার পর চুনোপুটিরাও নিজেকে বনের রাজা ভাবে। এখন কি করা উচিত বলো তো? লুকাস চোখ টিপে হাসল। দরজা ভেঙে ঢোকা উচিত, ঢোকেই দ্বিতীয় বাচ্চার প্রস্তুতি শুরু করা দরকার। রিচার্ড মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ আপত্তি তুলল, না না, আমার রেড এখনো উইক অ্যান্ড গাইস ডোন্ট নো অ্যাবাউট মাই। নাসো শোনা চাল। হোয়াইট। রিচার্ড মুখ শক্ত করে কিছু বলল না, গম্ভীর গলায় কাটল। নাথিং। একটু থেমে দৃঢ় ভঙ্গিতে বলল, আচ্ছা ওসব বাদ দেই, আমি তো দরজা ভেঙে ঢুকতেই পারি তাই না? দুজনে একসাথে সায় দিল। অবশ্যই বস, সেটাই মানায় আপনাকে। রিচার্ড দম নিল। এখন আমার উচিত দরজা ভাঙা, তাই তো? ওকে। হনহনিয়ে আবারও ম্যানশনের দিকে রওনা দিল রিচার্ড। পেছনে দুজন ফিকফিক করে হেসে হাত মেলালো। মুহূর্তের পরে ন্যাসো উঠে দৌড় দিল। তারও তো একই পথ অনুসরণ করা চাই। এই ঠান্ডা রাতে বউ ছাড়া চলে নাকি? রিচার্ড গমগমে পায়ে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। ঠোঁট চেপে গলা ছেড়ে ডাকল, রেড, দরজাটা খুলো। ওপাশ থেকে ছাজালো উত্তর এলো, এই দরজার মতোই আমার মনের দরজাটাও
আপনার জন্য বন্ধ, খুলবো না আমি। রিচার্ড চোখে সুকুঞ্চিত করল। খুলবে না তো? না। ওকে। আর কিছু না বলে ঘুরে গেল নিচের বাংকারের দিকে। এলিজাবেথ বেশ অবাক হলো, রিচার্ড এত সহজে হার মেনে নিবে। অস্বস্তি গা বেয়ে উঠল, কাপা পায়ে দরজার দিকে এগিয়ে মাথা ছোঁয়াতে যাবে, ঠিক তখনই কুড়ালের এক কোপ ধাতব অংশ চিৎকার করে ছিঁড়ে এপাশ এসে পড়ল। শিউরে উঠে দু কদম পেছালো এলিজাবেথ। ওইদিকে শুরু হয়ে গেছে রিচার্ডের রণক্ষেত্র। একের পর এক দম বন্ধ কোপ দরজায়, থামছে না, দম ছাড়ছে না। এলিজাবেথ আতঙ্কিত হয়ে দেয়ালের কোণে সেটে দাঁড়ালো। শেষমেশ দরজাটা পুরো ভেঙেই ফেল রিচার্ড। কুড়াল হাতে ধুলো মাখা দাঁড়িয়ে পড়লো দরজার ধ্বংসাবেশ পেরিয়ে। ঠোঁটের করে তাচ্ছিলের বাঁকা হাসি। এলিজাবেথ ঠিক এইভাবে বন্ধ করে দেওয়া সব দরজা ভেঙে আমি প্রবেশ করব তোমার মনে। এবার বিস্ফোরিত হলো। আমি বিষ খাবো বলে দিলাম। রিচার্ড কুড়াল ছুঁড়ে ফেলে দাঁত খিচিয়ে গর্জালো। আমাকে খাবে সেটা মুখ দিয়ে বের হয় না? এলিজাবেথ ঠোঁট পাকিয়ে ছুঁড়ে দিল। না, হয় না বাদর মুখ, হয় না। কি? কি মানে বয়রা নাকি? আল্লাহ, কাকে বিয়ে করেছিলাম আমি? মাবুদ, বিয়ে দিলে তো দিলে, তাই বলে বয়রার সাথে? বিরক্ত হয়ে ধমকালো রিচার্ড। স্টেট আপ স্টুপিড, ষাঁড়ের মতো চেঁচানো শুরু করেছিস? বিয়ে করার আগে দেখে করতে পারেননি? কে আপনার পায়ে পড়েছিল? বিয়ে না করলে পায়ের নিচেই পড়তে, পিষে দিতাম মাটির সাথে। এই রংবাজ চ্যাংরা, মুখ সামলা। আমার শর্তের কথা ভুলে গেছেন নাকি? এক্ষুনি রাশিয়া চলে যাব। রিচার্ড হাতঘড়ি খুলতে খুলতে বাঁকা হেসে পড়ল। পাসপোর্ট নিজের কাছে আছে। এলিজাবেথের মুখ ফিকে হয়ে গেল। ম্যানশনে ফিরেই দেখে রিচার্ড তার পাসপোর্ট লুকিয়ে রেখেছে, তবুও গলার তেজ কমল না। রাশিয়া যেতে না পারি, এই মেনশন ছেড়ে তো যাবই। নিজের লিমিট ভুলে যাবেন না। শর্তে এসব উদ্ভট গালির কথা ছিল না। আমি 100 বার 100 রকম গালি দেব আমার বরকে, তাতে আপনার কি? বাদর মুখ তেদর ছেলে, বালটুস, আবুল, বকলন, চাংরা, ফ্যাংরা, মুখ থেকে যা আসে তাই বলবো। শার্ট খুলতে গিয়ে পিঠের পুরনো ক্ষততে টান পড়ল। মুখ কুচকে মৃদু আর্তনাদ করে উঠল রিচার্ড। আহ! সব রাগ ছড়ে গিয়ে অস্থির হয়ে এলিজাবেথ ছুটে গেল রিচার্ডের দিকে। আমি হেল্প করছি। শার্ট খুলতেই পুরনো ক্ষতের উপর নতুন রক্তক্ষরণ, চোখের কোন অশ্রুতে ঝাপসা হয়ে এলো এলিজাবেথের। ড্রেসিং তো লাগবে কি? কোনো দরকার নেই। রিচার্ড উদাস গলায় উঠে ওয়াশরুমের দিকে যেতে নিলে এলিজাবেথ তৎক্ষণাৎ হাত টেনে বিছানায় বসালো, তারপর ছুটে গেল নিচে। কিছুক্ষণ পর ফিরে এলো কুসুম গরম পানি আর নরম মখমলের কাপড় হাতে। রিচার্ড দেখল আগের জায়গাতে নিশ্চল। স্নিগ্ধ হাতে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল এলিজাবেথ। চোখে দুবার নোনা জল গড়িয়ে পড়ল নীরবে। রিচার্ড উঠে গিয়ে ফ্রেশ হলো। আজ কোনো কথা নেই, সরাসরি গিয়ে শুয়ে পড়ল বিছানায়। চোখ ছোট ছোট করে তাকালো। এলিজাবেথ বলল, এখানে শুচ্ছেন কেন? আমার ঘর, আমার টাকায় কেনা খাট, আমি কেন আড়ালে মাঝরাতে চুপি চুপি শুব? আজ থেকে এখানেই থাকবো। কেন? তাহলে আমি চলে যাচ্ছি। বালিশ তুলে বেরোতে নিলেই হঠাৎ পেছন থেকে রিচার্ডের হ্যাঁচকা টান। ঝটকা দিয়ে খুঁড়ে নিল, অতঃপর এক চড়ে ছুঁড়ে ফেলল বিছানায়। এলিজাবেথ উঠে বসার আগে রিচার্ড শুয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল। ভেতরটা কেঁপে গেল এলিজাবেথের, চোখ ঝাপসা, শরীর নাড়াতে লাগলো। রিচার্ড কানের কাছে ফিসফিসালো, নড়ানড়ি করে না বউ, অনেক কিছু করতে মন চায়। এলিজাবেথ নিঃশ্বাস চেপে মিলিয়ে গেল। বিশ্বাস নেই এই লোকটার। অস্পষ্ট স্বরে বলল, এই ভাঙা দরজার ঘরে আপনার সাথে এক বিছানায় থাকবো কিভাবে? কেন, কিছু করতে চাইছো? ওকে বেবি, চলো রুম চেঞ্জ করি। উঠতে চাইলো এলিজাবেথ, তড়িঘড়ি করে টেনে আবার শুয়ে দিল। চোট কামড়ে হাসলো রিচার্ড। ওদিকে মুখ ঘুরিয়ে চাপা হাসলো এলিজাবেথ। রিচার্ড দু হাতে জড়িয়ে নিল ওকে, গলাগলি করে একদম। এলিজাবেথ ছটফট করে বলল, হাত সরান। রিচার্ড ঘুমের ভান ধরে রইল, অথচ শরীর জুড়ে হাতের বেপরোয়া অগ্রাসন। শেষমেশ এলিজাবেথ হার মানল রিচার্ডের কৌশলে। উল্টো ঘুরে সেও শক্ত করে জড়িয়ে ধরল রিচার্ডকে। দীর্ঘদিন পর সমস্ত মান অভিমান ধুয়ে গিয়ে দুটো শরীর মিশে থাকলো একে অপরের গভীরে। এলিজাবেথের মাথাটা নেমে গেল রিচার্ডের গলার নিচে। নিঃশব্দে, খুব আস্তে রিচার্ডের ঠোঁট ছুঁয়ে গেল আগুন রাঙা কেশ রাশিতে। মেয়েটাকে বুকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে ফিসফিস করে বলল, ঘুমাচ্ছ না কেন? এলিজাবেথ ব্যস্ত ছিল স্বামীর শরীরে ঘ্রাণ শুকে নিতে।
মিনমিনে কঞ্চে বলল। ঘুম আসছে না। হঠাৎ যেন ভেতর থেকে কিছু জেগে উঠলো, মাথা তুলল সে, নিচু খাপা গলায় বলল। সে তো আপনার ভাই, আপনার রক্ত একটু কি পুড়ে না আপনার তার জন্য? রিচার্ডের কঞ্চে পাথর চাপা ঠান্ডা। না। এলিজাবেথ কঠিন চোখ কিনল, সাহস সঞ্চয় করলো, আস্তে করে বলল। কেমন আছে আপনার ভাই? রিচার্ড সঙ্গে সঙ্গে চিবুক শক্ত করে চেপে ধরল, চোখ জ্বলছিল, কণ্ঠ ছিল তীক্ষ্ণ। আমার কোনো ভাই নেই, বুঝেছিস? আমি এতিম। আমার বলতে শুধু তুই আছিস। এলিজাবেথ শক্ত করে চোখ বুজে ফেলল। ভেতর থেকে শুধু দীর্ঘশ্বাসটাই বেরোতে পারল, আর কিছু নয়। রিচার্ড আবারও এলিজাবেথের মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ভেতর থেকে একটা দীর্ঘ করুণ নিঃশ্বাস বেরোলো। সেই নিঃশ্বাসে কতটা ত্যাগ, কতটা রক্তাক্ত স্মৃতি লুকিয়েছিল তা কেবল সে আর সৃষ্টিকর্তাই জানে। রিচার্ড ধীরে বলল। একটা গল্প শুনবে রেড? এলিজাবেথ ঠোঁট নাড়ল আস্তে। এক ছিল দেশি রাজা আর ভিনদেশি রানী। তাদের ঘর আলো করে এক প্রিন্সেস জন্মেছিল, খুবই আদরের শখের। প্রিন্সেসের হৃদয় ছিল তুলোর মতো কোমল, তার রূপ ছিল বিষের মতো দগ্ধকারী। সেই রূপ একদিন কাল হলো তার নিজের জন্য আর রাজার লোভের জন্যেও। রাজা লোভী ছিল ঠিকই, কিন্তু প্রিন্সেসকে ভালোবাসতো নিঃশর্তভাবে। সে ভিলেন ছিল গল্পে, কিন্তু বাবা হিসেবে ছিল সুপারম্যান। নিজের সমস্ত কিছু ত্যাগ করলো শুধু পাপের ছায়া থেকে প্রিন্সেসকে মুক্ত করতে। কিন্তু পাপ তো সহজে ছাড়ে না, পাপ গ্রাস করে নেয় নিষ্কলুষতাকেও। রাজার আত্মত্যাগ হৃদয় বিদারক হলেও তার কর্মকাণ্ড ছিল জঘন্য। প্রিন্সেস জানলে সে ভেঙে চড়ে যেত। তাই তো সেই গল্পের ভিলেন কখনো তা জানতে দেয়নি প্রিন্সেসকে। সে চায় না সুপারম্যান রাজার ছায়া একদিন ব্যাটম্যান হয়ে ভেঙে পড়ুক তার চোখে। এতটুকু বলতে রিচার্ড টের পেল এলিজাবেথ ঘুমিয়ে পড়েছে। ফুসফুস নরম নিঃশ্বাসে হারিয়ে গেল গল্পের বাকিটুকু। রিচার্ড থেমে গেল, তাকিয়ে দেখলো গালে চেপে ধরা আঙুলের ছাপ বসে আছে এলিজাবেথের গালে। সে আস্তে ছুঁয়ে দিল লাল হয়ে থাকা জায়গাটা, তারপর পুরো মুখশ্রীতে হাত বুলিয়ে দিল। ঝুঁকে গিয়ে একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করলো। আমার থেকে বেশি কেউ তোকে ভালোবাসতে পারবে না, কেউ আমার থেকে বেশি তোকে আগলে রাখতে পারবে না। আমার কাছে তোকে ছাড়া দামি আর কিছুই নেই। তোমার জীবনের সেরা উপহার আমি তোমাকে দিব এবারের জন্মদিনে। যান। আজ খুব পরে উঠেছে রিচার্ড, সাথে লুকাস চুপচাপ নির্ভুল পায়ে তারা সোজা গেল সবিতা বেগমের ঘরের সামনে। ঘরটা ছোট, আসবাবহীন, নীরবতা, দরজাটা আধ ভেজানো। রিচার্ড সামান্য ধাক্কা দিতে খুলে গেল। লুকাস আলো জ্বালালো, চোখে পড়লো সবিতা বেগম কবরের নিচে নির্বাক শুয়ে আছে। রিচার্ড গভীর পাথর কঠিন কঞ্চে বলল। শুনলাম আমার স্ত্রী আবারও আপনার জন্য কষ্ট পেয়েছে। আপনাকে তো এবার মরতেই হবে। সবিতা বেগমের দিকে নীরব স্থির প্রশান্তি। রিচার্ড ঠান্ডা আঙ্গুলে কপাল খুশি পড়ল। আপনি জেমসের সাথে হাত মিলিয়ে পেন ড্রাইভ আমার স্ত্রীর হাতে দিয়েছেন, সেটা দেখে সে আমার উপর ছুরি চালিয়েছে। আমার শরীরের থেকে রক্ত ঝরেছে, অনেক রক্ত। তা দেখে আমার স্ত্রী কষ্ট পেয়েছে প্রচণ্ড, খুব কেঁদেছে। তার চোখের পানি আমার সহ্য হয় না। এবারে কোনো সাড়া নেই রিচার্ডের চোখে ক্ষীণ সন্দেহ। সে লুকাসকে ইশারা করল। লুকাস ধীরে কম্বল সরাতে দেহ দুজনেরই শির দ্বারা জমে গেল। সবিতা বেগমের নিথর দেহ ছুরি দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। রিচার্ডের কপালে গভীর চিন্তার ভাঁজ। সে ধীর দৃষ্টিতে ঘরে চাইল। হঠাৎ চোখে পড়লো খাটের নিচে ঝকঝকে একটা পার্ল। রিচার্ড সেটা তুলে আনলো, নিঃশ্বাস আটকে রেখে দেখলো এটা এলিজাবেথের পায়েলের অংশ। চোখ ঝলসে উঠল এক নতুন রহস্যের আগর। পরপরই মস্তিষ্কে খেলে গেল পুরো ছক। দুদিন আগের ঘটনা। রিচার্ড অফিস থেকে ফিরে সোজা উপরে গিয়েছিল। তখন এলিজাবেথ ছিল বাগানে। ম্যানশনে ফিরে এসে দেখতে পেল সবিতা বেগম কফির ট্রে হাতে সিঁড়ি ভাঙছে। কেন জানি এলিজাবেথের মনে সন্দেহ জাগলো। সে গেল রান্নাঘরে। ময়লা ঝুড়ির নিচে চোখে পড়ল একটা ছোট শিশি, বিশেষ পরিচিত সেই বিশেষ শিশি। সবটাই বুঝে গেল এলিজাবেথ। সবিতা বেগম যখন নিচে নামছিলেন, এলিজাবেথ ছুটে গেল উপরে। ঠিক মুহূর্তেই রিচার্ড কফির কাপ ঠোঁটে তুলতে যাচ্ছিল। এলিজাবেথ দৌড়ে এসে কফির মগটা ছুঁড়ে ফেলে দিল। রিচার্ড অবাক,
কিছু না বললেও এলিজাবেথের মুখে আতঙ্ক অনেক কিছু বলে দিয়েছে। পরে সিসিটিভিতে সবটাই দেখে রিচার্ড সত্যি বুঝেছিল। সব জেনেও এলিজাবেথের মতোই সে একবার ক্ষমা করেছিল সবিতা বেগমকে ইব্রাদের কথা ভেবে, কিন্তু ভুল হয়েছিল। সবিতা বেগম আবারও একই খেলায় মেতেছিলেন। জেমসের দেওয়া পেন ড্রাইভ এবার সরাসরি এলিজাবেথের হাতে তুলে দিয়েছিলেন। জেমস প্রতিশোধ স্পৃহায় এতই চলছিল যে রিচার্ডকে বিষ দিয়ে মারতে না পেরে তিলে তিলে মারতে চেয়েছিল। জেমস আগে রিচার্ডের একজন গার্ডস কিনে নিয়েছিল, তার মাধ্যমে সবিতা বেগমের কাছে বিষ আর পেন ড্রাইভ দিয়েছিল। এবারে ঘটনায় রিচার্ড আর দয়া দেখাতে চায়নি, কিন্তু তার আগে প্রতিশোধ নিয়ে নিল সহধর্মিনী। শান্ত, নির্ভুল, চূড়ান্ত, সবটাই বুঝতে পেরে তপ্ত সাহস ফেল রিচার্ড। গার্ডদের দিকে খুনের সকল আলামত সরিয়ে ফেলল। মুহূর্তেই গায়েব করে দিল সবিতা বেগমের লাশ। লুকাস পেছন পেছন ছুটতে ছুটতে বলল, বস, ন্যাসোকে জানানো উচিত। রিচার্ড হনহনিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, না, ওকে অনেক মিথ্যে বলতে হবে তার স্ত্রীর কাছে। তার চেয়ে বরং সবাই জানুক মহিলা পালিয়েছে। দুজনে গাড়ির কাছে পৌঁছাতে চমকে উঠল। ন্যাসো ড্রাইভিং সিটে বসে আছে, তবে কেউ কিছু বলল না। ন্যাসো না। রিচার্ড চুপচাপ উঠে বসল। ন্যাসোর সামনে আয়নায় চোখ রেখে জিজ্ঞেস করলো, বস কোথায় যাবেন? পাবনা পাগলা গারদ। লুকাস গলা ভেজাতে শুকনো চোখ গিরে জিজ্ঞেস করলো, বস, আপনি কি সত্যি নিজের ভাইকে মারতে যাচ্ছেন? রিচার্ডের গলা কর্কশ হয়ে উঠল, বলল, ইয়েস। তোমারও কি কান্দন আছে আমার মতন রাইতে? তোমারও কি বুক ভাঙ্গা যায় আমার সাথে কথা করার তৃষ্ণায়? একটি বন্ধ করে 4টি দেয়াল, তার এক পাশে একটি সরু লোহার দরজা, যেন 12 হাত দৈর্ঘ্যের অন্ধকারে চেপে থাকা এক কুয়োর মুখ। প্রতিটি দেয়ালে রক্তিম রঙে আঁকা শত শত বাণী, অভিমানে ভেজা, অজানা কারো হাতে লেখা বহু আগের বহু অব্যক্ত কথা। পূর্ব দেয়ালে সবচেয়ে স্পষ্ট একটি লাইন, আমি বললাম তুমি কন্যাকার হয়ে গেছো। সে মুচকে হেসে বলল, আমি কবেই বা আপনার ছিলাম। তার নিচেই জমাট এক পোড়া ব্যথায় লেখা, চোখের কোণে ঝুলে থাকে শেষ দেখার দৃশ্যটা এখনো ধুলোর মতন উড়ে বেড়ায়। সময় তাকে ধুয়ে দিতে ব্যর্থ, দূরত্ব তাকে মুছে ফেলতে অক্ষম। যে দেখার শেষে শুরু হয়েছিল অনন্ত অনুপস্থিত, সেই মুহূর্ত আজও দৃষ্টির অন্ধকারে চলচল করছে। পর আবারও লেখা, স্মৃতির সীমানায় স্বাক্ষরিত, সুখগুলো সুখমাখা হয়ে সুস্নিগ্ধ। যৌনতার শহরের প্রেম যখন দেহের পিপাসু, তখন আমি শুধু তোমাকে চেয়েছিলাম। পরপরই আবার লেখা, রবি ঠাকুর বলেছেন ভারাক্রান্ত মন নিয়ে দীর্ঘ পত্র না লিখতে। তাই সংক্ষিপ্তভাবেই বলতে চাই, ভীষণ মনে পড়ে, মনেও পড়ে, মনও পড়ে, ভালোবাসি ভালোবাসি। বাকি জায়গাটা হৃদয় চিরন্তর আহাজারিতে গুমড়ে ওঠা কিছু অনুভূতি তুলে ধরা হয়েছে। জ্বলে যাচ্ছে বুক, পড়ে যাচ্ছে, আমি শেষ হয়ে যাচ্ছি এলোকেশে, বাঁচাও আমাকে। প্রতিটি শব্দ লেখার সময় লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। তার প্রতিটি আহাজারিতে ছিল ভেতরে ভেতরে মরে যাওয়ার অনুভব। তার হাহাকারে মরণ যাত্রা সঙ্গী হয়েছিল মানুষটা। তার পাপ ছিল একটাই, ভুল মানুষকে সঠিক সময় ভালোবেসেছিল সে। এক তরুণীর প্রেমে মত্ত হয়ে সে হারিয়ে ফেলেছে নিজের সত্তাকে। তবুও লোকটা বচ্চ বেহায়া, একরোখা উন্মাদ। শরীর তার সঙ্গে আর সঙ্গ দেয় না, কিন্তু মন তাতে এখনো আগুনের মতো তেজ। ক্লান্ত, বিধ্বস্ত শরীরটা যখন আর দাঁড়াতে পারে না, তখন সে নোংরা মেঝেতে এলিয়ে পড়ে। অলস ভঙ্গিতে ভেজা চোখে আক্ষেপে ডুবে রেখা নামিয়ে আনে গুটগুট শব্দে। উত্তপ্ত মরুভূমির মতো খরখর অন্তরটা পুরে ছাই হয়ে যাচ্ছে। তবু 4টি দীর্ঘ বছর পেরিয়ে 2টি প্রশ্নের উত্তর মেলেনি। কেন সৃষ্টিকর্তা তোমাকে আমার জীবনে এমন পবিত্রতার ছায়া করে পাঠালেন? আর কেনই বা আমাকে সেই শূন্যতার বিষয়তে আচ্ছন্ন করে রাখলেন? আমরা 2 মেরুর বাসিন্দা, একে অপরকে আকাঙ্ক্ষা করি, তবে আমাদের মাঝে যেন অনন্তকাল ধরে বিস্তৃত আকাশের দূরত্ব। তোমার স্বচ্ছ নির্মল আকাশে আমার এই কালো জীবনের এক বিন্দু ঠাঁই নেই কেন? এই বাণীর নিচে অর্ধেক ঝরে পড়া কিছু লাইন, সিমেন্টের ফাঁকে ফাঁকে যেটুকু রয়ে গেছে তাই যেন এক ভাঙা হৃদয়ের কাব্য। নাকি কাঁদিয়ে আমাকে সে চোখের জলে ভেজুক, তৃষ্ণার্ত হৃদয় শুধু আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয়, করি না কো ভয়, জানি আধার রাত পেরিয়ে হবে সূর্যোদয়। আমি ভেবেছিলাম তুমি সেই
লাল গোলাপ, যার নিরন্তর পাহারা দেয় এক কাঠের বাগান। নিস্তব্ধ কক্ষ, বাতাসও যেন থেমে গেছে। তার মাঝখানে ধীরে ধীরে শোনা যাচ্ছে এক বিড়বিড়ে গানের স্বর। ক্ষীণ ফিসফিসে স্বরে গেয়ে যাচ্ছে কেউ। একটা ময়লা শুকিয়ে যাওয়া হাত আঙ্গুলের ডগা ছুঁয়ে ছুঁয়ে দেয়ালের উপর দিয়ে চলছে, আর সেই সাথে গলা মিলিয়ে গাইছে। কারে করলো জানি আপন, আমায় কইরা দিয়া পর। কে তুমি চাও রে পাখি, কি আর তুমি চাও? বাংলা হৃদয়, বাংলা সবে, আর কি দিতে চাও? লোকটা বিধ্বস্ত হয়ে পা ছড়িয়ে বসে আছে ঘরের এক কোণে। তার চোখে শূন্যতা, নিঃশ্বাসে ধ্বংসস্তূপের গন্ধ। তার পাশের দেয়ালে ঝাপসা আলোয় ফুটে আছে একটি লেখা। হায় রে বোকা মন আমার, শুনলি না বারণ, আবার প্রেমে মজলি রে তুই, কেন অকারণ? লেখাগুলো রক্তিম রঙের, সম্ভবত রক্ত দিয়ে লেখা হয়েছে। রক্ত ছাড়া আর কি বা হতে পারে? 14 হাতের এই কারাগারের ভেতরে যা আছে তা শুধু শূন্যতা আর নৈরাশ্য। একটা শক্ত তোষক, কাঠের মতো কঠিন বালিশ, আর ময়লার আস্তরণে ঢাকা মেঝে, আর একটা মাটির কলসির সাথে স্টিলের একটা গ্লাস। এক কোণে টানা মলিন পর্দার আড়ালে টয়লেট, যার গন্ধে চারপাশ পচে উঠেছে। তবুও সেই দুর্গন্ধের মধ্যেও অদ্ভুত স্বস্তিতে বসে আছে এক সময় জ্বলন্ত নাম, সাবেক সংসদ সদস্য মিনিস্টার তাকবীর দেওয়ান। আর নেই সেই পেটানো শরীর, আর নেই সেই বজ্রকঞ্চ। ধ্বংস এসে কেবল তাকে ছুঁয়েই যায়নি, সে ধ্বংস হয়ে উঠেছে নিজেই। গায়ে পাগলা গারদের ছোপ ধরা সাদা কালো পোশাক, খোঁচা খোঁচা কুকরানো চুলগুলো এখন ঘাড়ের নিচে, চিবুক ভর্তি ঘন কালো দাড়ি। এরা শখের বসে রাখা নয়, বরঞ্চ যত্নের অভাবে বেড়ে ওঠা আগাছা। শ্যামবর্ণ গা গিলে নিয়েছে গাঢ় অন্ধকার। 2 মাস, ঠিক 2 মাস সূর্যের আলো দেখেনি তাকবীর। এটা কোনো সাধারণ জেলখানা নয়, মানসিকভাবে সুস্থ করার নাম করে এক বর্বর নির্জন কুঠুরি, যেখানে মানুষ নয় মানসিকতাকেই বন্দি করা হয়। তাকবীর শুধু এখন একজন কয়েদি নয়, সে এক পতনের জীবন্ত দলিল। আর সেই দলিলের নথিকার রিচার্ড কায়নাত। লোকটার উত্তর পাশের দেয়ালে একইভাবে রক্তিম রঙে লেখা, আক্ষেপ তুমি আমার হৃদয়ে থাকবে, আর অন্যজনের ভাগ্যে। তার নিচেই খোদাই করা, যে আমার ছিলই না, তার জন্য কেন এত মায়া? কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন? বিধ্বস্ত লোকটার সব কথা যখন অপূর্ণ রয়ে যায়, তখন খুব করে হেসেছিল সে। তার ছেলের হাসিতে গা দুলেছিল তার। সেই সময়কার লেখা 2টো লাইন, জগতের সবচেয়ে সুন্দরতম আফসোসের জিনিস হলো নিজেকে নিজে শেষ হতে দেখা। তার পরপরই ফুট করে অদ্ভুত আচরণ করতে শুরু করে লোকটা। এক রহস্যময়ী শীর্ণকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত হয়েছিল সে, যার শূন্যতা তার আত্মাটাকেই যেন কেউ ছিঁড়ে নিয়ে যায় প্রতি মুহূর্তে। নরক যন্ত্রণায় আত্মনাতে চিৎকার করে চেঁচাতে চেঁচাতে চরম বিতৃষ্ণা থেকে সে লিখেছিল, মৃত্যু এসে মুছে যাক আমার সকল দুঃখ। যে পৃথিবীতে আমার রিলেশন নেই, থাকতে চাই না আমি সে পৃথিবীতে। কেন সেদিন সবে ছলনা করলো আমার সাথে? সেটা কেন কাবিননামা হলো? তুমি কেন আমার হলে না? আমি কেন তোমায় পেয়েও পেলাম না? ছুঁয়েও কেন ধরতে পারলাম না? ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে বদ্ধ উন্মাদের ন্যায় ধুলো মাখা মেঝেতে বসে আছে তাকবীর। তীব্র বেদনার ঝলঝলে চোখে তাকিয়ে আছে রক্তলাল দেয়ালে। তার হতাশায় ডুবে থাকা চাহনি খুঁজছে একটুখানি শূন্যস্থান। সেই শূন্যস্থান সে ভরে দিতে চায় মনের শূন্যতার গভীরে লুকিয়ে থাকা অব্যক্ত বাণীতে। একবিংশ শতাব্দীর পর কেউ যখন হারিয়ে ফেলা কিছু খুঁজে পেয়ে দিশেহারা হয়ে ছুটে যায় তার দিকে, তাকবীরও ঠিক তেমনি ছুটল, হাওয়ার মতো লেলিয়ে গেল চোখে পড়ে যাওয়া এক ফোঁটা ফাঁকা জায়গার দিকে। চেনা অভ্যাসে সে এবারও ঘিরার থেতলানো অংশটায় ঘুষি বসালো। সঙ্গে সঙ্গেই চামড়া ফেটে রক্ত ছল। এতে আক্ষেপ নেই কোনো, বরঞ্চ রঙের বক্সে যেমন তুলি ডুবিয়ে ক্যানভাসে কেউ ছবি আঁকে, তাকবীরও তেমনই আঙুলের গলে রক্ত তুলে লিখতে শুরু করলো গানের লাইন। লোকটা তুখোর সঙ্গীত প্রেমী, জীবনের ব্যর্থতা যদি পিছু না টানতো
তাহলে হয়তো আজ সে বড় পর্দার এক অমলিন নাম হয়ে থাকতো। ওই যে থাকে না কিছু গান যেগুলো শুনলে বুকের ভেতরে কাঁপন ধরে, কারণ ওগুলো হঠাৎ জীবনেরই কিছু টুকরো তুলে ধরে রক্তমাখা সত্যের মতন। তেমনি একটা গান লিখলো পাগল প্রেমিক তাকভীর দেওয়ান। দূরে, তবু দূরে সরে থাকতে পারিনি। কাছে এসে কেন কাছে আসতে পারিনি আমি আজও বুঝিনি। তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি। হঠাৎ করেই তাকবীর মাথা চুল টেনে ধরল, হৃদয় ফেটে যাওয়ার মতন টান অনুভব করলো দেহ জুড়ে। শরীরে রক্ত চলাচল তীব্র হয়ে উঠে, অন্তরে আধার নামে। তাকবীরের সারা জীবনের সমস্ত পাপের শাস্তি স্বরূপ একটা কথাই যথেষ্ট ছিল, এলিজাবেথের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই একটা কথায় তার ভিতর ঝড় তুলে। সেদিনের পর থেকে তাকবীর আর নেই। সে যেন হারিয়ে গিয়েছে কোনো বিষণ্ণতার গহীনে। নিজেকে নিজে অনুভব করতে পারে না। বুকের গভীর থেকে ক্ষতের আর্তনাদ চিৎকার দিয়ে বেরোতে চায়, তবে 14 হাতের এই ঘরের বাইরে তা বেরোয় না। নিজেকে ক্ষত বিক্ষত করে যাচ্ছে প্রতিনিয়ত। রিচার্ড বলেছিল সে তাকবীরকে জানে মারবে না, তবে তার আত্মা মরে যাবে। আজ ঠিক তাই হচ্ছে। তাকবীর থেকেও নিয়ে সাধক পাখি নেয় ছটফট করছে। সে মরতে চাইছে, তবে তাকে মরতে দেওয়া হচ্ছে না। বিধাতা সহ সকলে তাকে ফেলেছে এক দুর্বিষহ অগ্নি পরীক্ষায়। পাগলের মতো কাঁদে সে, আবার পাগলের মতো হাসে। শরীরের ক্ষতের উপর নতুন করে ক্ষত তৈরি করে তবুও এক ফোঁটা বেদনা অনুভব করেনি সে। প্রথম বারবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল তাকবীর। চিৎকার করে কাঁদত, চেঁচাত, নিয়ম করে 3 বেলা খাবার দিতে আসা লোকেদের পায়ে পড়ত। তার আহাজারিতে ভারী হয়ে যেত তাদের বুক, তবে তারা অপারগ। তারা পারেনি তাকবীর এলোকেশিকে এনে দিতে। তাকবীরের কান্নায় কেঁদেছিল কংক্রিটের দেয়াল, তার বুক ফাটা আর্তনাদ কেঁদেছিল বাকিরা। তবু মন গলেনি কারোর, কেউ এনে দেয়নি তার এলোকেশির খোঁজ। একটা সময় তাকবীর মানিয়ে নেয় নিজেকে, বোঝায় নিজেকে তার এলোকেশি বেঁচে আছে, ঠিক আছে, সুস্থ আছে। তার আত্মা তো সেই লাল কেশরাশির মেয়েটার সাথে অটুট বন্ধনে আবদ্ধ। সে মারা গেলে নিশ্চয় সেও মারা যেত। এলোকেশি ছাড়া তো তাকবীরা বাঁচতে পারে না। সে তো মরতে চেয়েও পারছে না। হয়তো অপর পাশের মানুষটা আছে, তাকে যে থাকতেই হবে। বাঁচার উৎস তো সেই, তার জন্যই তো এখনো আছে এই পাপিষ্ঠ পুরুষ। কিন্তু ওই যে ব্যাকুল হৃদয় পুরুষ মানুষ কাঁদে না, এ তো সমাজের অলিখিত বিধান। অথচ এই লোকটার ভেতরে কান্না আজ আর বাদ মানছে না। গলার ভেতরে গভীরে জমে থাকা দলাগুলো চিৎকার করে বেরিয়ে আসতে চাইছে, ঠেলে দিচ্ছে কান্নার বাঁধ। একসময় যা শরীরের গন্ধে মুগ্ধ হতো সবাই, আজ তার গায়ে নেই কোনো সুবাস, আছে শুধু বেদনার স্তব। এই যে একটু পরপর কেঁপে উঠছে লোকটার শরীর, কণ্ঠস্বর ডুবে যাচ্ছে গলার অতলে। এ কি সেই বজ্রকঞ্চ যে এক সময় এক ভাষণে কাঁপিয়ে দিত রাজনীতির মাঠ? যার হাতের মুঠোয় ছিল অন্যকে পিষে ফেলার শক্তি, আজ সেই মানুষটা কাঁপছে, একাকিত্বে কাঁপছে, নিঃশব্দে। এমন ভাঙন কি সহ্য করা যায় চোখের সামনে? কারোর ভারী পায়ের শব্দে মাথা তুলে থাকবে, দেখতে পায় রিচার্ড দাঁড়িয়ে শক্ত চিবুকে। তাকবীর হুড়মুড়িয়ে গিয়ে পড়লো রিচার্ডের সামনে, নিঃশ্বাসে সুগভীর বেগে প্রশ্ন করতে থাকে, আমার এলোকেশি কোথায়? কেমন আছে ও? রিচার্ড জবাব দেয় না। নির্বিকার দাঁড়িয়ে শক্ত চলে, নিবিড়ভাবে পরখ করে নিল তাকবীরের অস্তিত্ব। তাকবীর অস্থির হয়, অশান্ত হয়। প্রথমবারের মতন স্পর্শ করলো রিচার্ডকে। রিচার্ডের হাত মুঠির মধ্যে নিয়ে উত্তেজিত স্বরে অনর্গল বলতে থাকে, কেমন আছে আমার এলোকেশি? জলে জমে থাকা রাগে ঝাড়া মেরে হাত সরিয়ে নেয় রিচার্ড। পরিস্ফুটিতভাবে রাজবাড়ি আওয়াজ তুলে পড়ল, মরে গিয়েছে। নিস্তব্ধ বিস্ফোরণ অন্তরের অন্তরস্থলে। নিমিষেই রক্তশূন্য হয়ে গেল তাকবীরের পৃষ্ঠ গহ্বর। তার শরীর আপনা আপনি পিছিয়ে গেল 2 কদম। থরথর করে কাঁপে কণ্ঠস্বর, লম্বা শ্বাস টেনে বুক ফুলিয়ে ধাতস্থ ভঙ্গিতে বলে, তুই মজা করছিস না তো? চান হয়ে 2 পকেটে হাত দিয়ে দাঁড়ালো রিচার্ড।
বজ্রপাতের মতো, কণ্ঠস্বর গম্ভীর। সে পুরো দুনিয়ার কাছে জীবিত থাকলেও তোর কাছে মৃত। তাকবীরের সুগভীর নিকষ কালো চোখ সন্দেহ সুকুঞ্চিত হলেও পরপরই কথার বেড়াজালে ভেঙে ফেলতে সে সক্ষম হয়। অল্প সময়ের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলে তাকবীর সহসাই এক রঙিন উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে। বুকে হাত চেপে থাপ্পাস করে বসে পড়ল। শরীরে যেন এতদিনের সকল ক্লান্তি চেপে বসেছে। অনুভব করলো ক্ষত স্থানগুলোতে চিনচিনে ব্যথা। রিচার্ড তাকালো না। ভেতরে এক বিষাক্ত দোটানা, এক দাহ আর অমোচনীয় অশান্তি কাজ করছে। নিঃশব্দে হাঁটু গেড়ে বসলো বিভ্রান্ত শরীরটার সামনে, দাঁতে তোত চেপে জলদস্বর প্রশ্ন ছেড়ে, মিস এলিসা কোথায়? তাকবীর মাথা ঠেকিয়ে রাখলো দেয়ালে, নিঃসারেই বলা। জানি না। দেয়ালের ক্ষত বিক্ষত লেখাগুলোতে চোখ যেতে রিচার্ডের রক্তে আগুন ধরল। খামচে ধরল তাকবীরের গলা। খোদার কসম, তোকে ছিঁড়ে ফেলবো যদি আমার ওয়াইফের নামও উচ্চারণ করিস। ভুলে যাব প্রতিজ্ঞা, ভেঙে ফেলবো রক্তের শৃঙ্খল। মেরে ফেলতে পারিস, তো সে ক্ষমতা আছে, কিন্তু মন থেকে মুছে ফেলার ক্ষমতা স্বয়ং এলোকে শুরু নেই। রিচার্ডের চোখে ক্ষিপ্ত আগুন, বুকের গভীরে ফাটছে শপথের বাঁধ। তবুও যেন নিজেকে সংবরণ করলো। সে চায় না ফাদারকে দেওয়া শেষ প্রতিজ্ঞা ভেঙে ফেলতে। শক্ত গলায় পুনরায় প্রশ্ন করল, মিস এলিসা কোথায়? বলেছি তো, আমি জানি না। পাতাল থেকেও খুঁজে বার করব আমি ওনাকে। স্ত্রীকে কথা দিয়েছি এই জন্মদিনে ওকে জীবনের সেরা উপহার দেব। তাকবীর হেসে উঠল। বহুদিন পর তার ওদের হাসি ফুটেছে। কণ্ঠনালী বের ঠাট্টার হাসি উদ্গীরণ ঘটল ছোটে। তাহলে খুঁজে নে না, আমার দরজা এলি কেন? ছোটবেলায় শুনতাম হাতে গর্তে পড়লে পিঁপড়েও কাঁটা ছোড়ে। আজ তো দেখি সে পিঁপড়ের কাছে হাতে এসে দাঁড়িয়েছে। রিচার্ডের মুঠো শক্ত হয়ে উঠল, রক্তচাপা রাগে হাতে দৃশ্যমান হয়ে উঠে গৌর শিরা উপশিরা চিবিয়ে চিবিয়ে বলে, জানিস ভীষণ কষ্ট হচ্ছে তোকেই মারতে পারছি না বলে। রিচার্ড হনহনিয়ে বেরিয়ে যায়। পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় বাতাসে। তাকবীর চুপচাপ মাথা তুলে চেয়ে থাকে দরজার ফাঁক দিয়ে। বুকের গভীরে কোথাও যেন থেকে বেজে ওঠে এক চুপচাপ স্বীকারোক্তি, আমি পারবো না সত্যিটা বলতে, তাহলে তো আমি আরো ছোট হয়ে যাবো লোকেশের চোখে। রিচার্ড চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। তাকবীর এখনো আগের জায়গায় অবিন্যস্ত ভাবে পড়ে আছে। কোনো নড়চড়ে, অভিব্যক্তি নেই। শ্বাস প্রশ্বাস খুবই ক্ষীণ, জং ধরা ইঞ্জিনের মতো ধীর স্বভাবে ছুটছে বেরোচ্ছে। গুমট পরিবেশ শোকে গিয়ে গেছে। বুকে দুপুকে অসহায়ত্ব তার পিছু ছাড়ে না। কাটালে আঠার মতন চটকে আছে পুরো অস্তিত্ব জুড়ে। হঠাৎ নাকে ভেসে এলো চিরচেনা স্নিগ্ধ শিঘ্রাণ। ছবিতে মাথা তুলে থাকবে। সামনে তাকাতে শরীরের শ্বাস ফিরে পেল লোকটা। বুক ধাঁধিয়ে গেল শীতলতায়। তৎক্ষণাৎ কার্নিশটায় সিক্ত নোনা জলে। লোকটা দাঁড়াতে চায়, তবে পা দুটো যেন জমাট বাঁধা ভারী সীসার মতন বহু কসরত করে উঠে দাঁড়ালো তাকবীর। হাঁটুতে ভর দিয়ে জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পর, যখন বহু প্রতীক্ষা নিরীক্ষায় তা ফিরে পাওয়ার পর মুখয়ব যেই উন্মাদ উদ্দাম আনন্দে ঝলঝল করে, ঠিক সেভাবেই এক টুকরো নিখাত মুলায়ম আলোতে উজ্জ্বল হয়ে উঠল কৃষ্ণ গহ্বর। অন্তরে বয়ে যাওয়া প্রশান্তিময় নরম স্রোত বেশি লোকটা ছুটে গেল মুক্ত পাখির মতো ডানা মেলে। তবে বিক্ষোভকে এক শক্ত ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল এক কোণে। ক্ষতস্থানে নতুন করে রক্তক্ষরণ শুরু হলেও ঢোক গিলার মতো সমস্ত রক্তপাত, ব্যথা, অসহনীয় যন্ত্রণা গিলে নিল সে। তৃষ্ণাতুর হৃদয় ব্যস্ত হয়ে পড়ল তৃষ্ণা মেটাতে। এলিজাবেথ চোখ ভরা শোচনীয় বিস্ময়ে দেখতে থাকে বলিষ্ঠ দেহের অধিকারী লোকটার করুণ হালত। সেই সুবিস্ত শক্তপোক্ত সুঠাম বুক মাছ থেকে ভেঙে গিয়েছে। এলিজাবেথ শক্ত ঢোক গিলে তাকালো চারিদিকে। দেয়ালের লেখাগুলো পড়ে চিরাত গম্ভীর গলায় বলল, পর স্ত্রীর জন্য এমন পাগলামো করবেন না, কলঙ্ক লাগবে আপনার গায়ে। তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে অনরভাবে চেয়ে থাকে। অভাবনীয় কঞ্চে নিরুদ্বেগ আওড়ালো, থাক না দু একটি কলঙ্ক, কি আসে যায়।
চাঁদের কলঙ্ক থাকে, আমরা তো মানুষ। ফুস করে নিঃশ্বাস ফেলে এলিজাবেথ ব্যথাতুর কঞ্চে গুরুতর কথাটাকে হেসে উড়িয়ে দিল। সুচতুর ভাবে জিজ্ঞেস করল, ভালো আছেন? নির্বিকারে মাথা নাড়ল তাকবীর। গভীর ভাবনা নিমজ্জিত সে নিজেকে নিজে প্রশ্ন করে, সে কি ভালো আছে? উত্তর মেলে না। অতঃপর উপযুক্ত যুক্তিসঙ্গত জবাব না পেয়ে স্বাগতিক বিড়বিড়ালো সে। নিজেই নিজেকে প্রশ্ন করি, উত্তর পাই না। একাই কাঁদি, শঙ্ক পাই না। অভিযোগ করে শেষে দেখি নিজেই নিজের কাছে অসহায়। ভুলে যান আমাকে, তাহলেই উত্তর পাবেন সবকিছুর। তাকবীর মাথা তুলে আলো ছায়া মেশানো চোখে তাকালো তার এলোকেশির দিকে। মেয়েটার সৌন্দর্য যেন দিনকে দিন অনুপম দৃশ্যে ছন্দময় হয়ে উঠেছে। তাকবীর সন্তর্পণে জবাব দিল, 60 বছর পরও হুমায়ুন ফরিদ স্যারের মতো বলবো, আমি এখন একজনকে অসম্ভব ভালোবাসি। হঠাৎই কয়েকটা সাদা কাগজ এসে ছিটকে পড়লো তাকবীরের মুখের উপর। তাকবীর কাগজগুলো হাতে নিতেই প্রথমেই দৃষ্টিকর্ষক হয় ইলহাম বেনজির। এলিজাবেথের বাবার নাম এজা। এই কাগজগুলো তাকবীরের সকল পাপের নথিপত্র। সেদিন দেওয়ান মঞ্জিলে এই নামটাতেই এলিজাবেথের দৃষ্টি থমকে গিয়েছিল। পরবর্তীতে এক নাম অনেকের হতে পারে ভেবে আমলে নেয়নি, তবে বর্তমান পরিস্থিতি ও রিচার্ডের সকল কথা সাদৃশ্যপূর্ণ ইঙ্গিত দেয় ইলহাম বেনজির কোনো না কোনোভাবে জড়িত এসবের সাথে। নাসো এগুলো এলিজাবেথকে দেওয়ান মঞ্জিল থেকে এনে দিয়েছে। মুহূর্তেই রক্ত শূন্য হয়ে যায় তাকবীরের অবয়ব। এলিজাবেথ আজ বাড়তি কথায় গেল না, এক অভিন্ন স্বরে সরাসরি বলল, আপনাকে আমার কসম, আমি সত্যিটা জানতে চাই আমার ড্যাড কোন পাপের সাথে জড়িয়েছিল। তাকবীর তপ্ত নিঃশ্বাস ফেলল। এই মেয়ে আজ তার সমস্ত পথ আটকে দিয়েছে। সত্য প্রকাশে আনা ছাড়া আর কোনো পথ ছিল না। লম্বা দম চেনে তাকবীর স্বাগতিক করে বলতে শুরু করলো, তাকবীর, তোমার ড্যাড খুনে ছিল না, তবে লোভী ছিলেন। তার লোভই তাকে ধ্বংস করেছে। মানে? নিখিল কৃষ্ণ চোখে তাকালো এলিজাবেথের অবিস্মরণীয় চোখে। চোখ বুজে বলতে শুরু করলো, সেই ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল সাল। রাশিয়ায় তখন নির্বাচন চলছিল, আর নির্বাচন কখনো ওই সৎ পথে অনুষ্ঠিত হয় না। আজ থেকে ঠিক 8 বছর আগের ব্যতিক্রম ঘটেনি। 3 বছর ধরে ক্ষমতায় থাকা এক নিষ্ঠাপর নির্লোভ মেয়র যখন জনমানুষে আস্থা অর্জন করতে শুরু করলেন, তখনই শুরু হলো তার বিরুদ্ধে এক সুচতুর ষড়যন্ত্র। 3 বছর ধরে ক্ষমতায় থাকা এক নিষ্ঠাপর নির্লোভ মেয়র যখন জনমানুষে আস্থা অর্জন করতে শুরু করলেন, তখনই শুরু হলো তার বিরুদ্ধে এক সুচতুর ষড়যন্ত্র। সেই সময় ইলহাম বেনজির ছিলেন সাংবাদিকতা জগতের উজ্জ্বল নাম। খুবই সৎ, নির্ভীক ও বেপরোয়া ছিলেন তিনি। তার কলম ছিল অন্যের বিরুদ্ধে, বিশেষ করে বিপক্ষ দলের কুকর্মের খবর প্রকাশে তার জোর ছিল না। কিন্তু একদিন তার দরজায় কড়া নাড়ল লোভ। বিপক্ষ দল যারা ছিল অর্থে ক্ষমতায় বলিয়ান, তারা তাকে মোটা অঙ্কের প্রস্তাব দিল। ইলহাম সে ফাঁদে পা দিলেন। তার কলম থেমে গেল সত্যের পক্ষে। মেয়রের বিরুদ্ধে সাজানো খবর ছড়াতে ছড়াতে তিনি হয়ে উঠলেন এক অসততার প্রতিমূর্তি। মেয়র তখন অর্থে পিছিয়ে ছিলেন, কিন্তু তার পাশে ছিল মানুষ। কিন্তু মানুষের ভালোবাসা ধুয়ে মুছে গেল ভুল বার্তার স্রোতে। মেয়র অবশেষে বাধ্য হয়ে নিজের অর্জিত সব সম্পদ বিক্রি করে নামলেন নির্বাচনী ময়দানে। দ্বিগুণ দাম দিয়ে কিনে নিলেন ইলহাম বেনজিরকে, সাথে বিপক্ষ দলের গোপন সমস্ত তথ্য। কিন্তু ইলহাম জানতেন না তিনি খেলছেন আগুনের সঙ্গে। যে বিপক্ষ দলের কুকীর্তির খবর তিনি কিনেছিলেন, তাদের পেছনে ছিল ভিয়েতনামের কুখ্যাত মাফিয়ারা। ইলহামের বিশ্বাসঘাতকতা তার ক্ষিপ্ত হয়। পরবর্তীতে তাকে আবারও টাকায় কিনে নেয় তারা। তবে এবার শুধুই বিশ্বাস নয়, জড়ানো হয় তাকে মাফিয়া গ্যাং। তাকবীরের অন্ধকার জগতের অঙ্গ পাচার, কিডনি ব্যবসা, সবকিছুর দায় তার নামে জুড়ে দেওয়া হয় নীরবে। তাকবীর নিজেও তখন এইসব কিছু জানত না। তবু এখানেই শেষ নয়। ইলহাম বেনজির সেই শেষ ডিলটিও গোপন ক্যামেরা বন্দি করেছিলেন, কারণ সে অনেক আগেই বর্তমান মেয়রের হয়ে কাজ করতে শুরু করেছে। কিন্তু পরবর্তীতে খেলার মোড় পাল্টে যায়। টাকা লোভের পাশাপাশি ক্ষমতার লোভ চেপে বসেছিল তার মাঝে। নির্বাচনের ঠিক আগে সমস্ত প্রমাণ তিনি সরকারের কাছে জমা দেয়। জনসম্মুখে ফাঁস হয় এক কুলসিত রাজনৈতিক চক্রান্ত। ফলাফল, নির্বাচনে জয়ী হয়নি কেউই এবং সরকারের পক্ষ থেকে তাকে সাহসিকতার
পদকের পাশাপাশি সেই পদক দেওয়া, কিন্তু রাজনীতির মূল্য সবসময় রক্তই গোনা হয়। নিজের মোহে গড়া বিশ্বাসঘাতকতার জালে অবশেষে নিজেই বন্দী হন ইলহাম বেনজির। যেই রক্তের খেলায় সে মেতেছিল, সেই রক্তের খেলায় শেষ হয়েছিল তার অস্তিত্ব। একদম এই কথাগুলো বলে তাকবীর তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ স্তব্ধ হয়ে মাথা নুইয়ে রেখেছে, যেন গভীর ভাবনায় নিমজ্জিত। ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে আটকে থাকা জড় বস্তু সে। এলো কিসে? তাকবীরে ডাকে সম্বিত ফিরে এলিজাবেথের। দু হাতের কুয়াশা ভরা আজলা দিয়ে মুছে নিল চোখের কোণে জমানো কান্নার ছিকছিক জলরাশে। কান্না চেপে রাখা ভাঙা গলায় মৃদু শব্দে প্রত্যুত্তর করে, আমি ঠিক আছি। তাকবীর নিষ্প্রিয় চোখে তাকিয়ে থেকে বলল, তুমি ঠিক নেই এলো কিসে? আমার মম কোথায়? হয়তো ওরাই তোমার মাকে কোথাও লুকিয়ে রেখেছে। এলিজাবেথ ছোট গোল করে দীর্ঘশ্বাস চালো, ছেড়ে দিল ভেতরের জমানো আক্ষেপগুলো। ভালোভাবে চোখের পানি মুছে মুখে রুষ্ট গলায় বলল, ওই লোক তার কর্মের শাস্তি পেয়েছে। আমি বোকার মতো স্বার্থপরদের জন্য নিজের সংসারের অশান্তি সৃষ্টি করে রেখেছি। আমি গড়ে তুলব আমার সংসার। আমি আবারও মা হব, ফিরিয়ে দিব আমার স্বামীকে সমস্ত অধিকার। আজ থেকে আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই, কেউ না।